আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা নেনিকুমারীর বাঘ। আজ শুনবেন ষষ্ঠ পর্ব। এখন অবধি আপনারা শুনেছেন ওড়িশার সাম্বপানিতে নেনিকুমারীর বাঘের সঙ্গে মোকাবিলা করতে ঋজুদা, রুদ্র এবং ভটকাই সেখানে উপস্থিত হয়েছে। গ্রামের অত্যন্ত ভীতু মানুষগুলোকে মনের জোরে আরও শক্ত এবং প্রাণবন্ত করতে সমস্ত মানুষদের নিয়ে নেনিকুমারীর বাঘের আস্তানায় যে মন্দির আছে সেই ঠাকুরানীর মন্দিরে পুজো দেওয়াতে নিয়ে যায় ঋজুদা। সমস্ত অনুষ্ঠান নির্দ্বিধায় নির্বিঘ্নে শেষ হওয়ার পর গ্রামের মানুষকে বিকেলবেলা বাড়িতে পাঠিয়ে দিয়ে ঋজুদা এবং রুদ্র রয়ে যায় বনে নেনিকুমারীর বাঘের সন্ধানে। একটা করুম গাছের উপরে রুদ্রকে বসে থাকতে বলে ঋজুদা চলে যায় নহবতখানায়, শিকারগড়ে, যেখানে আগে রাজারা শিকার করতে আসতেন। এর পরের অংশ আপনারা শুনবেন এখন। শুরু করছি নেনিকুমারীর বাঘ। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা, আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। ঋজুদাকে নহবতখানা থেকে নামতে দেখলাম যখন, তখনও সূর্য ওঠেনি, যদিও চারিদিক পরিষ্কার হয়েছে। যতক্ষণ না গাছের নিচে ভালো করে নজর চলে ততক্ষণ অপেক্ষা করে একটু একটু করে নেমে শেষে গাছের নিচে এসে পৌঁছলাম। রক শেল্টারের দিকে তাকালাম। রাতের অন্ধকারে কত কিছুই কল্পনা করেছিলাম, কত অবয়ব, কত বিপদ। বনের মধ্যে রাত কাটানোর পর সকাল যেন পৃথিবীর সব প্রসন্নতা নিয়ে হাজির হয়। সাবধানে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা ছেড়ে এসে পরিষ্কার জায়গাতে দাঁড়ালাম ঋজুদার অপেক্ষায়। ঋজুদা গড়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছিল। আমাকে দেখে এক মুখ ধোঁয়া ছেড়ে নেমে এলো। শুধলাম, মন্দিরের ঘণ্টাগুলো ভোর হবার আগে অমন করে বাজলো কি করে? ঋজুদা হাসল, উত্তর না দিয়ে। বলল, গেস কর, ভেবে দেখ কে বা কারা বাজাতে পারে। সারা রাত গাছের ডালে ঘোড়সাওয়ার হয়ে বসে থেকে আর অন্ধকারে চারিদিকে নেনিকুমারীর বাঘ দেখতে দেখতে আমার মস্তিষ্ক তখন আর কাজ করছিল না। সারেন্ডার করে বললাম, জানি না। ঋজুদা বলল, বাদুড়। ভোর হওয়ার আগেই তারা ফিরে এসে ঘণ্টাগুলো যে লম্বা শিকল দিয়ে বাঁধা থাকে তাতে এসে ঝুলে পড়ল, তাই ওই ঢং ঢঙাডং। তারপর নিজের মনেই বলল, চল তাড়াতাড়ি নামে নিচে, দেখি ভটকায় চা নিয়ে এলো কিনা। নিচে নেমে দেখলাম তখনও বালাবাবু জিপ নিয়ে আসেননি, তবে এসে পড়বেন এক্ষুনি। ভোর তো এই সবে হলো। গ্রামের মধ্যে থেকে শব্দ আসছে নানা রকম। চারপাশে বন মোরগ, ময়ূর, তিতির, বটের হরিয়াল, ঘুঘু, নানা রকম ফ্লাই ক্যাচার আর মৌটুস্কি পাখিদের সম্মিলিত ডাকে একেবারে সরগরম হয়ে উঠেছে পুরো অঞ্চল। আমরা গিয়ে যখন গাছতলায় বসলাম তখন গ্রামের ঘরগুলোর দরজা একে একে খুলছে। দুজন এসে আমাদের জিজ্ঞাসা করল, কি হলো রাতে? ঋজুদা বলল, গ্রামের দিকে বাঘ কি এসেছিল কাল রাতে? সকলেই বলল, না, কিন্তু আপনারা কি দেখলেন? কিছু না। তবে সারা রাত কষ্ট করে গাছে বসে রইলেন কেন? কোনো মড়ি বেঁধে বসলেও নয় কথা ছিল। জগবন্ধুর বউয়ের শরীরের কিছু তো আর বাকি ছিল না। ঋজুদা বলল, জায়গাটা সম্বন্ধে একটু ধারণা করার জন্য বসেছিলাম। বাঘ যে এখানে নেই এবং আসবে না তা জেনেও। এ বাঘ তো আর যে সে বাঘ নয়। ঋজুদা যখন এসব কথা বলছে ঠিক তখনই আমরা যে পথ দিয়ে নেমে এলাম শিকারগড় থেকে, সেই পথ দিয়ে একটা ছোটোখাটো লোক হাতে একটা গরু চড়াবার লাঠি নিয়ে প্রচণ্ড দৌড়ে
দৌড়ে না বলে উড়েই বলা ভালো, আমাদের দিকে নেমে আসছিল। ক্রমশই তার চেহারা বড় হতে লাগলো। ততক্ষণে অন্য দিক থেকে দূরাগত জিপের ইঞ্জিনের ক্ষীণ আওয়াজও শোনা যেতে লাগলো। কাছে আসতে দেখলাম লোক নয়, একটা 10-12 বছরের ছেলে, গায়ে সাজি মাটিতে কাঁচা হলুদ রঙের একটা জামা, মাথায় ফেটে যাওয়া গামছা। ছেলেটা হাঁপাচ্ছিল। রিজুদা বলল, কোথা থেকে আসলি তুই? হাঁপাতে হাঁপাতে সে শিকারগড় ফুঁড়ে তার তর্জনের নির্দেশ করে বলল, ওইখান থেকে। কোথায় সেটা? বাবাকে সেই বাঘটা কাল রাতে আমাদের ঘর ভেঙে নিয়ে গেছে বলেই বাবু বলে একটা বুক ফাটা আর্তনাদ করে ছেলেটি ওই হিম পড়া লাল ধুলোর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। এমন সময় বালাবাবু আর ভটকাই জিপ নিয়ে মস্ত ফ্লাস্কে চা নিয়ে নেমে এলো। রিজুদা ওই ছেলেটিকে দু হাতে তুলে ধরে জিপের সামনের সিটে বসালো। ফ্লাস্ক থেকে গরম চা ঢেলে সবচেয়ে আগে ওকে দিল। ছেলেটিকে অমনভাবে দৌড়ে আসতে দেখে ঝিঙ্কোপানির কিছু মানুষও এসে জিপ ঘিরে দাঁড়িয়েছিল। বালা সাহেব ওদের সঙ্গে ভালো করে কথা বলে সব জেনে নিলেন। ওদের সুঝানি গ্রাম ঠিক শিকারগড়ের উল্টো পিঠে নয়, আরও গভীরে। সেখানে জঙ্গল অত্যন্ত গভীর। সে গ্রামে মাত্র 8-10টি ঘর মানুষের। ওরা তামাক পাতা আর সর্ষের চাষ করে শুধু। ছেলেটার নাম যুধিষ্ঠির, তার বাবার নাম দশরথ। তার মতো সাহসী, সৎ আর পরিশ্রমী মানুষ নাকি এ তল্লাটে ছিল না। এমন দুর্দিনেও যারা নিনি কুমারীর বাঘকে ডোন্ট কেয়ার করে এসেছে, তাদের মধ্যে সে অন্যতম। আর বাঘে কিনা শেষে তাকেই নিল, তাও তার ঘর ভেঙে। বালাবাবু বললেন, আশ্চর্যের কথা স্যার, আজ অব্দি ওই সুঝানি গ্রামে কোনো কিল হয়নি। রিজুদা অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েছিল। আমারও মনে হচ্ছিল গোড়াতেই রিজুদা একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়ে নিনি কুমারীর বাঘকে যতখানি গুরুত্ব দেওয়া উচিত তা দেয়নি। তার গুণাগার আমাদের গুনতে হবে। ছেলেটাকে গরম চা আর কিছু খাবার খাইয়ে চাঙ্গা করার চেষ্টা করেছিলেন বালাবাবু, কিন্তু কোনো খাবারই সে ছুঁল না। বাচ্চা ছেলে, মাঝে মাঝে হাউ হাউ করে কেঁদে উঠছিল। ওর মা মারা গেছেন 2 বছর আগে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে। রিজুদা বালাবাবুকে জিজ্ঞেস করলেও, সুঝানি গ্রামে জিপ চালিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, নদী পেরিয়ে যেতে হবে। কত মাইল পড়বে? কতক্ষণ লাগছে যেতে? কাকুরানে গেলে মাইল 3-4, কিন্তু জিপে গেলে তো ঘুরপথে যেতে হবে, তা মাইল 10 পড়বে। ওখানে গেলে আমাদের সাহায্য করার জন্য মানুষজন পাবো? না পাবারই কথা, ছোট গ্রাম। এই গ্রাম থেকে কয়েকজন কি যাবে আমাদের সঙ্গে? বালাবাবু গ্রামের ভিতরে গিয়ে প্রধানের সঙ্গে কথা বলে এসে গম্ভীরভাবে মাথা নাড়লেন। বললেন, ঠাকুরানীর বাঘকে চটানো ঠিক হয়নি বলে এদের সকলের ধারণা। তখন কিছু না বললেও চণ্ডী মন্দিরে পুজো আর শিকারগড়ের চত্বরে পিকনিক করাটা ঝিঙ্কুপানির মানুষেরা মোটেই ভালো মনে নেয়নি। এই বাঘ ঠাকুরানীর বাঘ, একে ছোট করে দেখার জন্য আপনাদের নাকি এখন অনেক শাস্তি পেতে হবে। রিজুটা পাইপটা থেকে ছাই ঝাড়তে ঝাড়তে বলল, ম্যানিটের বাঘ পরপর 2 দিন এত কাছাকাছি গ্রামের মানুষ মারে এমনটা শুনিনি, দেখিও নি। ভেরি স্ট্রেঞ্জ। এবারে আমার কি? আমি বললাম, মেবি মাই লাক ইজ রানিং আউট। চল যুধিষ্ঠির, আমাদের সঙ্গে জিপে ওঠ, আমরা তোমার গ্রামে যাব। যুধিষ্ঠিরের 2 চোখে কৃতজ্ঞতা আর প্রতিশোধের দীপ্তি ফুটে উঠল। বলল, আমার বাবা 3 দিন ধরে জ্বরে বেহুঁশ হয়েছিল, বাঘটা তো আমাকেও নিতে পারত। রিজুদা আর কথা না বাড়িয়ে নিজেই স্টিয়ারিংয়ে বসল। বালাবাবু আর যুধিষ্ঠির বসল সামনে, আমাদের পিছনে বসতে বলল রিজুদা। তারপর জিপ স্টার্ট করে কিছুটা পেছনে গিয়ে বালাবাবুর নির্দেশে একটা বছরের পর বছর ধরে অব্যবহৃত পাতা চাপা পথে জিপ ঢোকালো। রাস্তা কেমন? সাবধানে, আস্তে আস্তে চলুন, মাঝে 2 জায়গায় রাস্তা কাটা ছিল, বুদ্ধি করে বেরোতে হবে। আমার 2 চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিল। ভটকাইয়ের কাঁধে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। অব্যবহৃত পথ দিয়ে জিপটা এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছিল। তখনও পথের ধুলো এবং গাছপালা শিশির ভেজা। চোখ বন্ধ করেই শুনতে পেলাম কক কক করে একদল বনমুরগি ডান দিক থেকে বাঁ দিকে গেল পথ পেরিয়ে।
রিজুদার জিপ প্রায় তাদের গায়ের ওপর দিয়েই চলে গেল। তবে মুরগি সচরাচর গাড়ি চাপা পড়ে না, পোষা মুরগিও নয়। ভটকাই আমার পেটে খোঁচা মেরে বলল, জঙ্গল ফাউল, জঙ্গল ফাউল। আমি চোখ খুলেই আবার চোখ বন্ধ করে ফেললাম। মিনিট 15 এও থার্ড গিয়ারে গাড়ি যাওয়ার পর নদীতে এসে নামলো জিপ। নদী পেরোবে এবার। সামনের চাকা দুটো জলে নামলো বালি মারিয়ে। তারপর স্পেশাল গিয়ার চড়ালো রিজুদা, বিশেষ সাবধানতা হিসাবে। দরকার ছিল না কোনো। ফার্স্ট গিয়ারে এই হাঁটু জল পেরিয়ে যেত জিপ অনায়াসে। মাঝ নদীতে হঠাৎ একটু ঝাঁকুনি দিয়ে থেমে গেল জিপ। রিজুদা ব্রেক করেছিল। তাড়াতাড়ি চোখ মিললাম। যুধিষ্ঠির বলল রিজুদাকে, এখান থেকে আগে এগিয়ে চলুন, এখানে ভালো বুঝছি না। নদীটা একটু পার করেই নিল রিজুদা। তারপরই ওপারে উঠে উঁচু ডাঙাতে দাঁড় করালো জিপটাকে। আমরা সবাই নামলাম। নদীর ডান পাড়ে খুব ঘন বাঁশ জঙ্গল। ঘন সবুজ বাঁশ পাতায় সকালে রোদ এসে পড়েছে। ভোরের ফিনফিনে কনকনে হাওয়াতে বাঁশে বাঁশে ঘষা লেগে কটাকটি উঠছে। ছোট ছোট মৌটুসি পাখি উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, ফুলে ফুলে মধু খেয়ে। ছায়াছন্ন ঝোপ লজ্জাবতী ঝাড়ে হুড়োহুড়ি উঠছে। ফিরে তাকিয়ে দেখলাম বাঁশ জঙ্গলের বাঁ পাশে একটা শিমুল গাছের ডালে সার সার শকুন বসে আছে। রিজুদা যুধিষ্ঠিরও আমার সঙ্গে চোখাচোখি হলো। রিজুদা ফিসফিস করে বলল বালাবাবুকে, জিপটা আপনি একটু এগিয়ে নিয়ে পথের দুপাশেই ফাঁকা জায়গা দেখে অপেক্ষা করবেন, আমরা আসছি। ভটকাই উৎসুক চোখে তাকালো রিজুদার দিকে। রিজুদা ওর উৎসাহে জল ঢেলে দিয়ে বলল, তুই জিপেই যা। আমরা তিনজনে এগিয়ে গেলাম। জিপটাও এগিয়ে গেল পথ ধরে। যদিও নামেই পথ, এ পথে মানুষজন বড় একটা চলে না আজকাল। পথের মধ্যে ডালপালা স্তূপীকৃত হয়ে আছে। একটু এগোতেই নদীর বালিতে নীনিকুমারীর বাঘের পায়ের দাগ দেখা গেল, একটা সম্বরের দলের পায়ের দাগের ওপর। কাল রাতের দলটি। শকুনরা যেদিকে মুখ করে বসেছিল সেই দিকে সাবধানে এগোতে লাগলাম আমরা। সম্বরের বাচ্চা একটি, বছরখানেক বয়স হবে, অর্ধেকটা খেয়েছে, কিন্তু তার গলার দাগ দেখেই বোঝা গেল তাকে মেরেছে একটি মাদি চিতাবাঘ, মাঝারি সাইজের চিতা। যেটুকু আছে তাতে সে রাতে ফিরবে। এখন নিশ্চয়ই কাছাকাছি কোথাও রোদে শুয়ে আছে। ফিরে যেতে যেতে মড়ির কাছে চিতাটার পায়ের দাগ দেখতে পাওয়া যায় কিনা খুঁজলাম আমি। একটু পরে পেয়েও গেলাম। নীনিকুমারীর বাঘের নদী পেরোনোর সঙ্গে এই চিতাটার হরকতের কোনো মিল নেই। চিতাটা এসেছে এ পাশের গভীর জঙ্গল থেকে। এসে সম্বরের দল যখন নদী পেরোয় তখন এই বাচ্চাটিকে ধরে। রিজুদা ক্যানাইন দাঁতের দূরত্ব দেখে বুঝেছিল এ চিতা খুব বড় নয়। আমি থাবার দাগ দেখে বুঝলাম। রিজুদা শীষ দিল। অনেকটা এগিয়ে গেছে রিজুদা ও যুধিষ্ঠির। ওদিকে যেতে যেতে ভাবছিলাম, নীনিকুমারীর বাঘ যদি শেষ রাতে নদী পেরিয়ে এপারে এসে থাকে, তবে সুঝানি গ্রামে গিয়ে সে যুধিষ্ঠিরের বাবা দশরথের ধরল কখন। আমি শুধলাম ওর কাছে গিয়ে, কখন ধরেছিল বাঘ তোমার বাবাকে? শেষ রাতে। রিজুদা বলল, তবু কটার সময় আন্দাজ? এই 3টে হবে। বাঘটাকে তুমি নিজে দেখেছিলে? না বাবু, বাবা শেষ রাতে দরজা খুলে বাইরে গেছিল, হাতে কেরোসিনের কুপি নিয়ে। কাছেই গেছিল, বাড়ির সামনেই। জ্বরে কোঁকাচ্ছিল বাবা। আমি বললাম সঙ্গে যাব। আমার জন্য 2 রাত ঘুম হয়নি তোর, বলেই কেঁদে ফেলল যুধিষ্ঠির। আমি থমকে দাঁড়ালাম। এখান থেকে সকালে রোদ পড়া শিকারগড়কে কি সুন্দর দেখাচ্ছে গভীর জঙ্গলের মধ্যে মধ্যে। এই জায়গা দিয়েই কাল আমার গাছ থেকে সম্বরের দলকে নদী পেরিয়ে আসতে দেখেছিলাম। গাছ থেকে এই সুন্দর নদীকে অস্তগামী সূর্যের আলোয় কি বিধুর দেখাচ্ছিল। আর এখন সদ্য উদিত সূর্যের আলোতে কি সুন্দরী দেখাচ্ছে। জিপে উঠে শ্রীযুতা শুধল যুধিষ্ঠিরকে, বাবাকে যে নীনিকুমারীর বাঘে নিল তা তুমি জানলে কি করে? যুধিষ্ঠির বলল, বাবা বাইরে যাবার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। দরজাটা ভেজিয়ে গেছিল বাবা। হঠাৎ আমার খুব শীত করতে লাগলো। ঘরের মধ্যে আগুনও নিভে এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে আমি দেখি ঘর অন্ধকার, বাবা নেই।
দরজাটা খোলা, ফাঁক দিয়ে চাঁদের ঘোলাটে আলো এসে পড়েছে মাটির বারান্দায়। আমি টাঙ্গিটা হাতে নিয়ে বাবা বলে ডেকে দরজার কাছে এসে দাঁড়ালাম। দেখলাম বাবা কোথাও নেই। ভাবলাম হিসি করতে গিয়ে বুঝি অজ্ঞান হয়েটই পড়ে গেল। তাই ঘরে ফিরে আগুনটাকে নতুন কাঠ দিয়ে জোর করে একটা জ্বলন্ত কাঠের টুকরো হাতে নিয়ে আমি বাইরে এসে আশপাশে বাবাকে খুঁজলাম। বাবাকে পেলাম না, কিন্তু বাঘ বাবার ঘাড় কামড়ে নিয়ে গেছিল বাবাকে সেই জায়গায়। ধস্তাধস্তির দাগ আর জানোয়ারের পায়ের দাগ ছিল। কুপিটা নিভে গেছিল, উল্টো হয়ে মাটিতে পড়েছিল। তুমি কি করলে তখন, যখন দেখলে যে? আমি চেঁচিয়ে প্রতিবেশীদের বললাম, আমার বাবাকে বাঘে নিয়ে গেছে, তোমরা সবাই ওঠো, আমরা খুঁজতে যাই। কিন্তু কেউ সাড়াও দিল না। ওদের দোষ নেই, আমরাও সাড়া দিতাম না পাশের ঘরের মানুষ নিলে। নীনিকুমারীর বাঘ শুধু বাঘ নয়, সে তো ঠাকুরানীর বাঘ। কিছুক্ষণ পরে আমরা সোজানি গ্রামে এসে পৌঁছলাম। যুধিষ্ঠিরের বাড়িতে পৌঁছে মহা সমস্যা দেখা গেল। আমি আর রিজুদা দুজনেই খুব ভালো করে যুধিষ্ঠিরের বাবাকে যেখানে বাঘে ধরেছিল তার চারপাশে নরম মাটির উপরে পায়ের দাগ পরীক্ষা করলাম। কিন্তু নীনিকুমারীর বাঘের পায়ের দাগ সেখানে ছিল না। ছিল একটা বুড়ো মদ্দা চিতাবাঘের পায়ের দাগ। রিজুদা ভটকাইকে বলল, ভটকাই আর চা আছে নাকি? ভটকাই চা ঢেলে দিল সকলকে, নিজেও নিল। ততক্ষণে সুজানি গ্রামের কয়েকজন লোক এসে আমাদের ঘিরে দাঁড়িয়েছে। জিপের শব্দ শুনে বহু দূর থেকেই তারা জমায়েত হচ্ছিল। বাচ্চাদের ও মেয়েদের দেখে মনে হলো ওরা এর আগে কখনো জিপ গাড়ি দেখেনি। লোকজন স্বাভাবিক কারণেই চিন্তিত। গ্রামের কোনো লোককে আগে কখনো মানুষকে বাঘে নেয়নি, তার উপরে ঠাকুরানীর বাঘে। রিজুদা যখন বোঝাতে গেল যে এটা বাঘ নয় চিতা, তখন ওরা সে কথা উড়িয়েই দিল। বলল, পায়ের দাগে কি এসে যায়? নীনিকুমারীর বাঘ নানা রকম মূর্তি ধরে আসে, সে যে ঠাকুরানীর বাঘ। রিজুদা বলল, চল রুদ্র, ডার্ক মার্ক ফলো করে দেখা যাক। বোঝা যাচ্ছে এখানে একাধিক ম্যানিটার আছে। এই অঞ্চলের মানুষদের মনে নীনিকুমারীর বাঘ যে এখন ঠাকুরানী স্নেহধন্য হয়ে গেছে, তার উপরেই সব দায়িত্ব চাপছে। একদিকে মানুষের মনের এরকম অবস্থা, আমাদের সঙ্গে সহযোগিতাও এরা কেউই আর করবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে মানুষকে বাঘ আর চিতা, অবস্থা সত্যিই গোলমেলে। ভটকাইকে এবারে বালাবাবুর সঙ্গেই থাকতে হলো। অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে ভটকাইয়ের এবারের আশাটা সত্যিই ঠিকঠাক হয়নি। মঘা কি অশ্লেষা কি বারবেলা, কিছু একটা নিশ্চয়ই ছিল ভটকাইয়ের যাত্রার সময়, নইলে এমন করে বেচারির যাত্রা নাস্তি হতো না। কী যে ছিল তার দিদিমার কাছেই খোঁজ নেওয়া যাবে কলকাতায় গিয়ে। আপাতত কিছুই করণীয় নেই। স্পষ্ট প্রমাণ পাওয়া গেল কাছেই একটা পাহাড়ি ঝর্ণার ধারে। ঝর্ণাটা যেখানে আরম্ভ হয়েছে সেখানে চিতার পায়ের দাগ, মৃত দশরথের শরীরের দাগ, ইতস্তত ছিটকে যাওয়া নুড়ি পাথর আর বিধ্বস্ত সর্ষে গাছ দেখে মনে হলো দশরথকে নিয়ে চিতাটা পড়ে গিয়েছিল এই ঝর্ণায়। নিজের ইচ্ছায় সে যদি ঝর্ণায় নামতো তার দাগ হতো অন্যরকম। রিজুদাকে সে কথা বলতেই রিজুদা বলল, ঠিক বলেছিস রুদ্র, আমিও লক্ষ্য করেছি, ব্যাপারটা ঠিক কি বুঝছি না। ঝর্ণাটার বুকে নরম সবুজ ঘাস গজিয়ে আছে বর্ষার পর। দুপাশে কমলা রঙের ফুল ফোটা পুটুস। তিক্ত কটু গন্ধ বেরোচ্ছে তখনও শিশিরে ভিজে থাকা পাতাগুলি থেকে। প্রায় গজ 25 থেকে ঝর্ণার মধ্যে একটি দহমথো আছে। অনেক বড় বড় পাথরের স্তূপ চারপাশে, আর নিচটা মসৃণ। সূক্ষ্ম বালিকণায় সেই দহের মধ্যে চিতাটা যুধিষ্ঠিরের বাবাকে রেখেছে পুটুস ঝোপের নিচে, যাতে শকুনের চোখ না পড়ে। কিন্তু আশ্চর্য, শরীরের একটুও খায়নি সে। সেই জায়গাটাও ভালো নিরীক্ষণ করে এবং যে ভঙ্গিতে দশরথের শরীরটা পাকিয়ে মুচড়ে পড়ে আছে, তাতে মনে হচ্ছে দশরথকে কামড়ে ধরে থাকা অবস্থাতেই চিতারার ওপর থেকে সোজা হুড়মুড় করে গড়িয়ে এসে এই দহতে আটকে গেছে। মাচা বাঁধার মতো গাছ কাছাকাছি নেই। এই দহের ওপর দিকে সর্ষে ক্ষেতের কোণে একটা মিটকুনিয়া গাছ আছে, আর ঝর্ণার দহের হাত 15-20 দূরে পাহাড়ের গা দিয়ে সোজা উঠে আসা একটি মস্ত কুসুম গাছ। রিজুদা আমাকে বলল যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে অন্যান্য লোকেদের সঙ্গে আমি যেন যুধিষ্ঠিরের বাড়ি ফিরে যাই। দশরথের শরীরের কোনো অংশ আজ দেওয়া যাবে না। অসম্ভব না হলে পুরো শরীরটাই ও পাবে কাল দাহ করার জন্য।
যুধিষ্ঠিরের কোনো প্রতিবেশীর বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তুই এখানে ঘুমিয়ে নে। মাচা বাঁধতে হবে কুসুম গাছটাতে। আমার ধারণা এবং পায়ের দাগও তাই বলল। চিতাটা উঠে আসবে নিচ থেকেই। ঝর্ণা রেখা ধরেই সে নিচে গেছে, কিন্তু মানুষ সরার পরও সে যে একটুও খেয়ে গেল না কেন সেটাই রহস্য। যাই হোক, তুই ভটকাইকে নিয়ে এসে ওই কুসুম গাছের মাচাতে বসবি বিকেল বিকেল। আর তুমি? আমি এক্ষুনি বালাবাবুকে নিয়ে চলে যাব যেখানে নীনিকুমারীর বাঘ নদী পেরিয়েছে সেখানে। বালাবাবু আমাকে নিচে নামিয়ে দিলেই আবার তোদের কাছে ফিরে আসবেন। কাল সকালে তোরা আবার আমাকে ওই নদীর কোল থেকেই তুলে নিবি। কাল সারা দিনরাত বাংলোতে গিয়ে বিশ্রাম। পরের কথা পরে ভাবা যাবে। তোমার যাওয়াটা কি খুবই দরকার? রিজুদা বলল। মানুষখেকো চিতার অপেক্ষায় মাচার নিচে মরা মানুষ নিয়ে গাছে বসাটা ভটকাইয়ের অ্যাপ্রেন্টিসশিপগিরির প্রথম রাতের পক্ষে একটু বেশি ডোজ হয়ে যাবে না? হলে হবে, জেনে শুনেই তো এসেছে। তাছাড়া ওর বয়সী ছেলেরা ভিয়েতনামে যুদ্ধ লড়ছে, আরব আর ইসরায়েলের আজও লড়ছে। মানুষ হতে গেলে হবে, নইলে বাঘের পেটেই যাবে। এমন অ্যাডভেঞ্চারের সুযোগই বা ওর বয়সী কয়েকটি ছেলে পায়। ও খুব খুশিই হবে। তুই বেশি গার্জেনগিরি করবি না ওর ওপর। তবে মাচায় নিয়ে যাওয়ার আগে সব শিখিয়ে পড়িয়ে নিস। ওই জায়গা থেকে ফিরে আসার আগে রিজুদা বলল, কুসুম গাছটার দিকে চেয়ে মাচাটা যেন মাটি থেকে কমপক্ষে 1.5 হাত উপরে হয়। ভটকাইকে নিয়ে বসবি সে কথা যেন মনে থাকে। আর ভুলে যাস না, চিতা এবং বিশেষ করে মানুষ খেকো চিতা নিঃশব্দে গাছে চড়তে পারে। খুব সাবধানে এবং অনড় হয়ে বসে থাকতে হবে সারা রাত, মনে করিয়ে দিলাম। ঝর্ণাটা বেয়ে উঠে আসার সময় রিজুদা বলল, কিল কিন্তু চিতাটা বয়ে আনেনি ওপর থেকে। তারপর দাঁড়িয়ে থেকে বলল, দেখ ভালো করে, কোথাও ড্র্যাগ মার্ক আছে কি? না। কিল নিয়ে এক লাফেই ওই দহতে পড়েছে। ইচ্ছে করে কেন পড়বে বুঝছি না, আর অনিচ্ছাতে পড়লেও কেন পড়ল তা নিয়ে ভাবার অবকাশ আছে। অনিচ্ছায় পড়ে থাকলে চিতার নিজের হাড়গোড়ও কিছু ভাঙার কথা। ঝর্ণাটা সর্ষে ক্ষেতের যেখানে শুরু হয়েছে সেখানে বালাবাবু, যুধিষ্ঠির আর যুধিষ্ঠিরের 4-5 জন প্রতিবেশী দাঁড়িয়েছিল। সবের জন্যই। রিজুদা তাদের নিরাশ করে বলল, আজ সব দাহ করা সম্ভব নয়, কাল সকালে করো। এই কথাতে তারা সকলেই একটু ক্ষুণ্ণ হলো। প্রতিবেশীদের একজনের হাতে একটা গাদা বন্দুক ছিল, নিশ্চয়ই লাইসেন্সবিহীন। লোকটা বলল একটু মুরব্বির মতো স্বরে, এতে নীনিকুমারীর বাঘ নয়, এরা বললে কি হয়? সেই বড় চিতাটা, যাকে আমি প্রায় মেরেই ফেলেছিলাম সেদিন রাতে। গোয়াল ঘরে আমার গরু ধরতে এসেছিল। অত কাছ থেকে গুলি করলাম, পুরো 4 আঙুল বারুদ ঠেসে তবুও পালালো। এই চিতা ওদের ঠাকুরানির চিতা, তাতে সন্দেহ নেই কোনো। রিজুদা লোকটার আপাদ মস্তক দেখল, মুখে কিছু বলল না। বালাবাবুকে বলল, চলুন, আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবেন। আর যা বলার রুদ্রকে বলেছি। কারোর বাড়িতে আপনাদের ডাল ভাতের বন্দোবস্ত হয় কি না দেখুন। ফিরে এসে রুদ্রকে মাজাটা বাঁধতে একটু সাহায্য করবেন। আর ওই বন্দুকধারী লোকটি সম্বন্ধে একটু খোঁজ খবর করে রাখবেন তো। কথাগুলো রিজুদা ইংরেজিতেই বলল।